Hello, welcome everyone to my platform, Excellence Your Destination, a platform meant for learning better English in a simple but comprehensive manner. আমার প্ল্যাটফর্ম এক্সিলেন্স ইওর ডেস্টিনেশন বিস্তৃত, সরল এবং সুস্পষ্টভাবে সর্বাঙ্গীন ইংরেজি শেখার প্ল্যাটফর্ম এক্সিলেন্স ইওর ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সবকটি নাউন এর স্টাডি কমপ্লিট করে ফেলেছি এবং নাউনগুলোর বিষয়ে বিভিন্ন কোশ্চেন সেশনও আমরা কন্ডাক্ট করেছি। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে কনসেপ্টটা নলেজের জন্য এবং এক্সামিনেশন পয়েন্ট অফ ভিউতেও তোমাদের জন্য খুব এসেনশিয়াল, সেটা হলো আজকের টপিকস হবে নাউন কেসেস। নাউনের কি কি কেস আছে? দেখো, যে কোনো একটা সেন্টেন্স, একটি সেন্টেন্সে অনেকগুলো শব্দ বা ওয়ার্ড থাকে। প্রতিটি ওয়ার্ডের একটি অর্থ আছে এবং তাদের একটা রোল এবং ফাংশন আছে ওই সেন্টেন্সে। ঠিক তেমনিভাবেই নাউনের যে ব্যবহার হয় সেন্টেন্সে, তারও অনেকগুলো ফাংশন আছে। আজ থেকে বিস্তৃতভাবে কয়েকটি সেশনে আমরা নাউনের সেই ফাংশনগুলো সম্বন্ধে আলোচনা করব। The functions of noun. So we are going to study the functions of noun. নাউনের ফাংশনগুলো কি কি? এবারে নাউন কেস ইজ ওয়ান অফ দ্য ফাংশনস, এছাড়াও আরো অনেক ফাংশন রয়েছে। একটি নাউন একটি সেন্টেন্সে তার রোল, তার ফাংশন, সেন্টেন্সে অন্যান্য শব্দের সাথে তার সম্পর্ক, এর ভিত্তিতেই এই কেসগুলো তৈরি হয়। আমি তোমাদের প্রথম এক্সপ্লেন করব এ সাবজেক্টিভ কেস। অর একটা নাউনে একটি সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টটা কিভাবে বোঝা যাবে কোনটা সাবজেক্ট, সেটা আমি তোমাদের এক্সপ্লেন করব। তাহলে নাউনের প্রথম ফাংশন আমি লিখছি অ্যাজ এ সাবজেক্ট। দ্য ফাংশনস অফ নাউন্স as number one is as subject. নাউন একটি সেন্টেন্সে একটি সাবজেক্টের রূপে কাজ করতে পারে। সো ফাংশন অফ দ্য নাউন ইজ সাবজেক্ট। যখন নাউন সাবজেক্ট রূপে সেন্টেন্সে কাজ করে, তখন তাকে আমরা বলি নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। We'll write nominative case oblique subjective, যে কোনো নামেই একে ডাকা যেতে পারে কেস। এবারে হোয়াট ইজ সাবজেক্ট সেটা আমরা পরে আসছি, আগে আমরা সব ফাংশনগুলোর নাম লিখে ফেলি, তারপরে একটি একটি করে আমরা সেগুলোকে ডিসাইফার করি, তার ভিতরে যা কিছু আছে সমস্ত আমরা বের করে আনি। নাউন্স অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে ইন আ সেন্টেন্স। কাকে সাবজেক্ট বলে, কাকে অবজেক্ট বলে, সেগুলো আমি পরে তোমাদের বোঝাচ্ছি। অবজেক্ট আবার দু ধরনের হয়, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট। যদি নাউন ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করে, তখন তাকে বলে অ্যাকুজেটিভ কেস অর অবজেক্টিভ কেস। So noun functioning as object will write direct object. Direct object হিসাবে কাজ করে, তখন তাকে বলে accusative case, accusative case oblique objective case. Right? Then noun can function as an indirect object. Noun can function as an indirect object.
যাকে আমরা বলতে পারি ডেটিভ কেস। When it functions as indirect object, then we call it a dative case. Possessive noun সম্বন্ধে আমরা পড়েছি, সেম জিনিস। When noun functions as a possessive modifier, it can function as a possessive modifier. সবগুলো আমি এক্সপ্লেন করব, ঘাবড়ানোর কিছু নেই, প্রতিটা জিনিস এক্সপ্লেন হবে। পজেসিভ মডিফায়ার, যখন নাউন পজেসিভ মডিফায়ার হিসাবে কাজ করে তখন তাকে আমরা বলি পজেসিভ কেস অবলিক জেনেটিভ কেস। পজেসিভ কেস অবলিক জেনেটিভ TIV case, right? So noun can function as a subject, as a direct object, as an indirect object, as a possessive modifier. Noun can function as a vocative case. What is vocative case? সেটা আমি এক্সপ্লেন করব, প্রতিটা জিনিস এক্সপ্লেন করা হবে। ওকে, vocative case. Noun can function as a subject complement. 6 is as a subject complement. এই কমপ্লিমেন্টের স্পেলিং কিন্তু কমপ্লিমেন্ট না, কমপ্লিমেন্ট, COMPLEMENT, সাবজেক্ট কমপ্লিমেন্ট, and also it can function as object complement. So 7 is object complement. And last one, that is the 8th one, 8টা ফাংশন আছে নাউনের। Noun can function as appositive. It can function as appositives. এতগুলো ফাংশন নাউনের রয়েছে ইন আ সেন্টেন্স। যখন সেন্টেন্সের মধ্যে আমরা বিভিন্ন নাউনগুলোকে পয়েন্ট আউট করব এবং এক্সপ্লেন করব যে দেখো কোন নাউন কিভাবে সেন্টেন্সে ফাংশন করছে। অর্থাৎ আমাদের হাত দিয়ে তো হাতেরই কাজ হবে, হাত দিয়ে আমি, হাতে একটা যদি নাউন হয়, এই হাত দিয়ে আমি লিখতে পারি, এই হাত দিয়ে আমি খেতে পারি, এই হাত দিয়ে আমি কিছু বাঁধতে পারি। তো একটা হাতের অনেকগুলো ফাংশন, অনেকগুলো রোল থাকে, তেমনি নাউনের এরকম এতগুলো 8খানা রোল রয়েছে। কি না, এটা সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। তখন আমরা যখন সাবজেক্ট হিসাবে কাজ করে আমরা বলি এটা নমিনেটিভ কেস অর দি সাবজেক্টিভ কেস। When noun is working as a direct object, তখন আমরা বলি এটা অ্যাকুজিটিভ কেস বা অবজেক্টিভ কেস। নাউন যখন ইনডাইরেক্ট অবজেক্ট হিসাবে ফাংশন করে তখন তাকে বলি ডেটিভ কেস। পজেসিভ মডিফায়ার হিসাবে কাজ করে তখন পজেসিভ কেস অবলিক জেনেটিভ কেস। দেন উই হ্যাভ এ ভোকেটিভ কেস। নাউন functions as a vocative case, noun functions as a subject complement, object complement and appositives. এটা আমি তোমাদের 8খানা যে ফাংশন আছে নাউনের তার লিস্ট দিলাম। এবারে ধীরে ধীরে একটি একটি করে আমরা প্রতিটা জিনিস এক্সপ্লেন করলে তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আমরা এক্সপ্লেন করব সাবজেক্ট, ফাংশন অফ দ্য নাউন অ্যাজ এ সাবজেক্ট। ওকে, বাকিটা আমি রিমুভ করে দিচ্ছি। এগুলো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে কপিতে লিখে ফেলো যাতে এগুলো তোমরা পড়তে পারো। ওকে, নাও সাবজেক্ট, নাউনস ফাংশন অ্যাজ এ সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে নাউন ফাংশন করছে। এবারে দেখো সাবজেক্ট মানে কি। সাবজেক্ট মানে হু পারফর্মস দি অ্যাকশন অফ দি ভার্ব। একটা সেন্টেন্সে একটি ভার্ব থাকে, অ্যাকশন ভার্ব। সেই অ্যাকশন ভার্ব কি পারফর্ম করছে, কে করছে কাজটা, কার দ্বারা কাজটা হচ্ছে, তাকে বলা হয় সাবজেক্ট। আমি একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি। শেখার ইজ রিডিং আ বুক। সে শেখার ইজ রিডিং এ বুক।
এই সেন্টেন্সে নাউনের ফাংশন বুঝতে গেলে আমরা জানি শেখার একটা প্রপার নাউন আর বুক একটা কমন নাউন, দুটো নাউন রয়েছে। এবারে কে অ্যাকশনটা করছে, হু ইজ ডুইং দ্য অ্যাকশন অফ রিডিং, রিডিং ইজ দ্য ভার্ব, সো রিডিং ইজ দ্য মেন ভার্ব। সো এই মেন ভার্বের যে অ্যাকশন, হোয়াট ইজ দ্য অ্যাকশন, দ্যাট ইজ রিডিং, পড়া। এই পড়ার কাজটা কে করছে, শেখার করছে। সোজা উপায় সাবজেক্ট বের করবার প্রথমে আমাদের পয়েন্ট হবে সার্চ দি মেন ভার্ব। প্রথমেই মেন ভার্বকে খুঁজে বের করো। নাও আমরা জানি রিডিং, চলা, বলা, করা, খাওয়া, যাওয়া, হাঁটা, কাঁদা, হ্যাঁ, খেলা, আঁকা, এই সমস্ত যে সমস্ত কাজ এগুলোকে আমরা বলি তাকে বলে অ্যাকশন ভার্ব। আমি ভার্ব এখনো পড়াইনি, কিন্তু বোঝানোর জন্য আমাদের তোমাকে বলতে হচ্ছে, তুমি গাছের ফুল তুলছো, প্লাকিং দ্য ফ্লাওয়ার, ফুল তোলা, সেটাও অ্যাকশন ভার্ব। তুমি গাছে চড়ছো, সেটা অ্যাকশন ভার্ব। তুমি হাঁটছো, দ্যাট ইজ অ্যাকশন ভার্ব। তুমি খাচ্ছো, অ্যাকশন ভার্ব। কেউ রান্না করছে, দ্যাট ইজ অ্যাকশন ভার্ব। ওকে, সো হিয়ার রিডিং ইজ দ্য মেন ভার্ব অর দি অ্যাকশন ভার্ব। এবারে আমরা যদি এই সার্চ দি মেন ভার্ব, আমরা মেন ভার্বকে খুঁজে বের করেছি, এন্ড আস্ক হু। এই হুটা জিজ্ঞাসা করতে হবে ফর লিভিং থিংস। জীবন্ত কোনো জিনিস যদি কাজটা পারফর্ম করে তাহলে হু জিজ্ঞাসা করতে হবে। আর আস্ক হোয়াট, দেখো এই আর একটা, আস্ক হোয়াট ফর নন লিভিং থিংস। কোনো কিছু যদি জীবন্ত না থাকে, তার দ্বারা কাজ হচ্ছে, দেন ইউ হ্যাভ টু আস্ক হোয়াট। নাও রিডিংকে আমি জিজ্ঞাসা করব, শেখার ইজ রিডিং আ বুক, শেখার একটি বই পড়ছে। কে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম, বাংলায় হলে আমি জিজ্ঞাসা করব কে, আর ইংলিশে জিজ্ঞাসা করবো হু ইজ রিডিং। হু ইজ রিডিং, ও বলল শেখার ইজ রিডিং। হু ইজ রিডিং না শেখার ইজ রিডিং। যে আনসারটা আমরা পাবো, এই হু ভার্বকে হু জিজ্ঞাসা করার পর যে আনসারটা পাবো সেই হলো সাবজেক্ট। তার মানে এই নাউনটা ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট ইন দিস সেন্টেন্স, and that is why this is known as subjective case. So শেখার is the subjective case. কখনো পরীক্ষায় যদি তোমাদের এরকম একটি সেন্টেন্স দিয়ে বলে আন্ডারলাইন দ্য সাবজেক্টিভ কেস, তখন শেখারের নিচে দাগ দিয়ে দেখাতে হবে শেখার ইজ দ্য সাবজেক্টিভ কেস। কনসেপ্ট শুড বি ক্লিয়ার। হোয়াট ইজ দিস, না ভার্ব যেটা থাকে তার যে কাজটা, সেই কাজটা কে করছে, হু ইজ পারফর্মিং দ্য ওয়ার্ক অফ রিডিং। রিডিংয়ের কাজটা কে করছে, না শেখর করছে। সংক্ষেপে আমি ফর্মুলা দিয়েছি, আস্ক হু টু দি মেন ভার্ব। যে অ্যান্সার তোমরা পাচ্ছ সেটাই হলো সাবজেক্ট এবং সেটাই হলো সাবজেক্টিভ কেস। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে তোমাদের এই ব্যাপারটা বুঝিয়ে দেবো। দি স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর হাউলিং। দি students in the class are howling, HOWLING। howling মানে গোলমাল করা, চিৎকার চেঁচামেচি করা, তাকে বলে হাউলিং। তাহলে এখানে স্টুডেন্টস ইন দ্য ক্লাস আর হাউলিং, এই চিৎকার চেঁচামেচি করা এটাই মেন ভার্ব। প্রথম আমি বের করে ফেললাম, খুঁজে বের করো হোয়াট ইজ দ্য মেন ভার্ব। আস্ক দি মেন ভার্ব or the action verb. Who? Howling, চিৎকার চেঁচামেচি করছে। হু, কে চিৎকার চেঁচামেচি করছে, বলছে স্টুডেন্টস। স্টুডেন্টস চিৎকার চেঁচামেচি করছে, তাহলে স্টুডেন্টস হয়ে গেল সাবজেক্ট। আর আমরা এটাকে বলতে পারি নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। নমিনেটিভ অবলিক সাবজেক্টিভ কেস। কে, না স্টুডেন্টস। ওকে, স্টুডেন্ট হলো এখানে সাবজেক্ট, যাকে আমরা বলতে পারি সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। এইভাবে একটি সেন্টেন্সে এই নাউন অ্যাজ এ সাবজেক্ট ব্যবহার হচ্ছে। আমরা প্রথমে কি বলছি, নাউনের ইউজ বা ফাংশন অ্যাজ এ সাবজেক্ট। তো আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে নাউনের ব্যবহার ইন দ্য সেন্টেন্স অ্যাজ এ সাবজেক্ট স্টাডি করব।
এরপর আমরা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে যেটা থাকবে অ্যাকুজিটিভ কেস সেটাকে পড়ব। এইভাবে 8খানা যে ফাংশন আছে, প্রতিটা ফাংশন আমরা যখন কমপ্লিট করব, দেন উইল নো হাউ দ্য নাউন ইজ ইউজড ইন আ সেন্টেন্স, কেমনভাবে নাউনকে সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। রহিম স্কোর্ড আ সেঞ্চুরি, রহিম স্কোর্ড আ সেঞ্চুরি ইন দ্য ম্যাচ। আমরা লিখছি রহিম scored a century in the match. রহিম 100 রান করলো বা সেঞ্চুরি করলো ম্যাচে। তো স্কোরটা হচ্ছে মেন ভার্ব। তাকে আমরা জিজ্ঞাসা করলাম হু স্কোর্ড, ও বললো রহিম স্কোর্ড। সো রহিম ইজ দ্য সাবজেক্ট। ভেরি সিম্পল। দেখো এটা এত সোজা, কে জিজ্ঞাসা করলে যদি আমি সাবজেক্ট নিয়ে যাচ্ছি, সো দ্যাট ইজ সাবজেক্ট বা সাবজেক্টিভ কেস অ্যান্ড নমিনেটিভ কেস। ইট ইজ ভেরি ভেরি সিম্পল। তো দুরকমভাবে, একটা হচ্ছে হু আর একটা হোয়াট। আমি হু এর এক্সাম্পলও দিচ্ছি, তেমনি হোয়াটের এক্সাম্পলও দেব তোমাদের। মাই ক্লাস টিচার গেভ মি আ উইকস ভ্যাকেশন। এটা মুছে ফেলছি, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট নাও। মাই class teacher gave me a week's vacation. এক সপ্তাহে ছুটি দিয়েছে আমার ক্লাস টিচার। মাই ক্লাস টিচার গেভ মি এ উইকস ভ্যাকেশন। হু গেভ? ক্লাস টিচার। তো ক্লাস টিচার হলো একটা কম্পাউন্ড নাউন। ওকে, তোমরা তো পড়েছো এগুলো। তো ক্লাস টিচার ইজ দ্য কম্পাউন্ড নাউন, সো ক্লাস টিচার ইজ দ্য সাবজেক্ট হেয়ার। এই নাউনটা হলো সাবজেক্ট, এবং এটাকেই আমরা বলবো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস। এবারে দেখা যাচ্ছে, দেখো প্রতিটা সেন্টেন্সের দেখা যাচ্ছে প্রথমেই চলে আসছে সাবজেক্টটা। নর্মালি ভার্বের আগে সাবজেক্ট থাকে নর্মালি, বাট নট অলওয়েজ। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব যে সবসময় যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকবে তা নয়। ইন দ্য সিটি লিভ মেনি পিপল। ইন দ্য সিটি, শহরে, ইন দ্য সিটি লিভড, বাস করত মেনি পুয়ার পিপল, অনেক গরিব মানুষ ওই শহরে বাস করত। ইন দ্য সিটি, শহরে, লিভ, বাস করত, মেনি, অনেক, পুয়ার পিপল, গরিব লোক, শহরে অনেক গরিব লোক বাস করত। এখানে মেন ভার্ব কোনটা? এখানে মেন ভার্ব হচ্ছে লিভ, বাস করা। একে যদি আমরা জিজ্ঞাসা করি হু, কে বাস করত, তখন কি বলবে? পুয়ার পিপল বাস করত, তাই না? এ বলবে পুয়ার পিপল বা স্রেভ পিপল, ধরো পিপল। So people here is subject. Okay, so people is nominative oblique subjective case. যা সাবজেক্ট সেটাই নমিনেটিভ অবলিক সাবজেক্টিভ কেস। এবারে দেখো এই সেন্টেন্সে দেখা গেল আমার সাবজেক্ট কিন্তু সেন্টেন্সের শেষে এসেছে। তার মানে এটা নয় যে সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট থাকবে এবং তোমরা সেন্টেন্সের শুরুর ওয়ার্ডটাকে সবসময় আন্ডারলাইন করবে। নো, you have to understand the concept. You have to ask. জিজ্ঞাসা করতে হবে ভার্বকে কে, who বা what. Then you get the answer. That answer is the subject. Out of the woods came a bear. জঙ্গল থেকে হঠাৎ একটা ভালুক বেরিয়ে এলো। Out of the woods came এ বিয়ার। একটা ভালুক বেরিয়ে এলো জঙ্গল থেকে। আউট অফ দ্য উডস কেম এ বিয়ার। কেম, এসেছিল। কি এসেছিল? একে জিজ্ঞাসা করলে হু, কে এসেছিল, হু আর হোয়াট। এইবারে আমি জিজ্ঞাসা করলাম হোয়াট, কারণ তোমরা জানো যে লিভিং বিং হলেও ইনফিরিয়ার যেগুলো তার ক্ষেত্রে আমরা ইট ইউজ করি, তো হোয়াটটা ওখানে যাবে। হোয়াট, তো তখন বললো বিয়ার এসেছিল। সো বিয়ার ইজ দ্য সাবজেক্ট।
এই সেন্টেন্সের সাবজেক্ট হলো বিয়ার। আউট অফ দ্য উডস কেম এ বিয়ার, দেয়ারফর বিয়ার ইজ দ্য নমিনেটিভ কেস অবলিক সাবজেক্টিভ কেস। ফ্রম দ্য ফরেস্ট অ্যাপিয়ার্ড দ্য ডিয়ার, এরকমই ধরনের। দেখো, ফ্রম দি ফরেস্ট, ফ্রম দি ফরেস্ট, জঙ্গল থেকে, অ্যাপিয়ার্ড, APPEARED, অ্যাপিয়ার্ড দি ডিয়ার, হরিণটা। জঙ্গল থেকে বেরিয়ে এলো হরিণটা। অ্যাপিয়ার্ড, হু অ্যাপিয়ার্ড অর হোয়াট অ্যাপিয়ার্ড, হু অর হোয়াট, বললো ডিয়ার। সো ডিয়ার ইজ দ্য সাবজেক্ট, দেয়ারফর দিস ইজ nominative oblique subjective case, রাইট? তো আমাদের দেখা যাচ্ছে সেন্টেন্সের যে শুরুতেই সাবজেক্ট থাকবে তার কোনো কথা নেই, শেষের দিকেও আমরা সাবজেক্ট পাচ্ছি। দিস বুক, এই বইটা, gives us many interesting lessons. This book, এই বইটা, gives us, দেয় আমাদের, many interesting lessons, অনেক ইন্টারেস্টিং শিক্ষা। This book, কোন একটা বইয়ের কথা বলছে। This book gives us many interesting lessons. Gives, দেয়, দেয় ইন্টারেস্টিং লেসন। কে দেয়? হু, হোয়াট গিভস, না বুক, কারণ বুক নন লিভিং, ওই জন্য হোয়াট জিজ্ঞাসা করেছে। হোয়াট গিভস দ্য বুক, তাহলে বুকটা হয়ে গেল সাবজেক্ট। সো এটাই নমিনেটিভ অবলিক সাবজেক্টিভ কেস ইন দিস সেন্টেন্স অ্যাজ এ নাউন। তো নাউনের ফাংশনস অ্যাজ এ সাবজেক্ট আমরা পরপর দেখতে পেলাম, যে আমরা সাবজেক্টকে বের করতে পারছি এবং আমরা বুঝতে পারছি যে নাউন কিভাবে সাবজেক্ট হিসাবে একটি সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে। নট ম্যান্ডেটরি যে ও সবসময় প্রথমেই থাকবে, নট ম্যান্ডেটরি যে ও শেষে থাকবে। দি ফ্লাওয়ার বেস বট ফ্রম ইটালি ইজ আনব্রেকেবল। আমি এত এক্সাম্পল কেন দিচ্ছি? এত এক্সাম্পল এই জন্য দিচ্ছি সো দ্যাট এটা তোমাদের মনে একেবারে চিপকে যায় এবং তোমরা যাতে এটা কোনোদিন ভুলতে না পারো, বিকজ দিস কনসেপ্টস আর গোয়িং টু মেক ইউ আ পারফেক্ট স্টুডেন্টস অফ গ্রামার। ঠিক গ্রামার শেখা এবং ঠিক গ্রামারকে অ্যাপ্লাই করা ইন দি এক্সামস, দ্যাট ইজ দ্য মেন থিং দ্যাট ইজ আ চ্যালেঞ্জ ফর ইউ। সো দি ফ্লাওয়ার বেস বট ফ্রম ইটালি, যেটা ইটালি থেকে কেনা হয়েছিল, bought from Italy is unbreakable. ইটালি থেকে যে ফ্লাওয়ার ভেসটা কেনা হয়েছিল, ভেস মানে কোনো পাত্র বলতে ভেস বলে, ফ্লাওয়ার ভেস এটা একটা কম্পাউন্ড নাউন, ফ্লাওয়ার ভেস ইজ এ কম্পাউন্ড নাউন। সো দ্য ফ্লাওয়ার ভেস bought from Italy is unbreakable. Bought, মেন ভার্ব হলো bought. What was bought? বললো ফ্লাওয়ার ভেস। So flower vase here is the subject, right? Flower vase is the subject or subjective oblique and nominative case. যেটাই সাবজেক্ট হবে সেটাই হলো সাবজেক্টিভ অবলিক নমিনেটিভ কেস। The roof collapsed following earthquake tremors, মানে রূপটা ধসে পড়েছে, কোলাপস মানে ধসে পড়া, ছাদটা ধসে পড়েছে, দ্য রুফ কোল্যাপসড। কেন না ফলোয়িং আর্থকোয়েক ট্রেমর্স, আর্থকোয়েকের ট্রেমর মানে যে কম্পন, সেই কম্পনের ফলে ছাদটা ধসে পড়েছে। দি রুফ কোল্যাপসড মানে ধসে পড়া, দ্য রুফ কোল্যাপসড ফলোয়িং দি earthquake tremor, TREMOR, ট্রেমর মানে কম্পন, আর্থকোয়েকের কম্পন। দেখো একটা কথা আমি পরিষ্কার করে সবসময় বলছি,
Don't get worried about the sentence I am giving in the examples. এক্সাম্পলে আমি যে সমস্ত সেন্টেন্স দিচ্ছি সেগুলো বড় হোক কঠিন হোক এমনি ওরি করো না, এগুলো শুধু বোঝানোর জন্য দেয়া হচ্ছে। এরপরে যখন আমরা টেন্স পড়ব, আমরা ভার্ব পড়ব, অ্যাডজেক্টিভস পড়ব, সমস্ত কিছু পড়ে পড়ে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে সেন্টেন্সেস আর সো ইজি, ইউ ক্যান মেক ইট ইয়োরসেলফ। যে ধরনের সেন্টেন্স তোমরা বানাতে চাও, যেমন আমি চাই তোমরা এমন ইংরেজি শিখবে তোমরা স্বপ্ন দেখবে ইংরেজিতে, ওকে? ইউ উইল ড্রিম ইন ইংলিশ, রাতে শুয়ে যে স্বপ্ন দেখবে ইংরেজিতে দেখছো। সো দ্যাট ইজ দ্য ওয়ে, দ্যাট ইজ হাউ ইউ শুড কাম আপ, ওকে? দ্য রুফ কোল্যাপসড ফলোয়িং দ্য আর্থকুয়েক ট্রেমর্স। হোয়াট কোল্যাপসড? কি কোল্যাপস হয়েছিল? না, দ্য রুফ। তো হিয়ার রুফ ইজ দ্য সাবজেক্ট and therefore roof is subjective oblique nominative case. এতক্ষণ আমরা দেখলাম নাউনের ফাংশন অ্যাজ এ সাবজেক্ট এবং যাকে আমরা নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস বলেছি। এবারে আমরা দেখব নাউনের ফাংশন অ্যাজ অবজেক্ট, নাউনের ফাংশন অ্যাজ ডাইরেক্ট অবজেক্ট। সো সাবজেক্ট ইজ ওভার, আমি এটাকে মুছে ফেলছি। ফাংশনস অফ নাউন অ্যাজ ডাইরেক্ট অবজেক্ট। এবং যখন নাউনের ফাংশন যেমন সাবজেক্ট হলো তেমনি ডাইরেক্ট অবজেক্ট হিসাবে যখন হবে তখন তাকে বলে অবজেক্টিভ কেস বা অ্যাকুজেটিভ কেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। অ্যাকুজেটিভ অবলিক অবজেক্টিভ কেস। তাহলে একটি সেন্টেন্সে যে নাউন ফাংশন করে 8 রকমভাবে ফাংশন করে। সো ইট ফাংশন অ্যাজ এ সাবজেক্ট, যেটা আমরা পড়াশুনো করে জেনে নিলাম যে আমরা হু আর হোয়াট জিজ্ঞাসা করেছি, তাতে আমরা প্রথমে আমরা খুঁজে বের করেছি হোয়াট ইজ দ্য মেন ভার্ব, দেন উই আস্কড হু অ্যান্ড হোয়াট, তারপর আমরা সাবজেক্ট বের করেছি। সো দ্যাট ওয়াজ সাবজেক্টিভ অবলিক নমিনেটিভ কেস। যখন নাউন ডাইরেক্ট অবজেক্ট হিসাবে কাজ করে তখন তাকে অ্যাকুজেটিভ বা অবজেক্টিভ কেস বলে। এবারে আমরা কি করব? মেন ভার্বকে খুঁজে বের করব এবং কি জিজ্ঞাসা করব? দেখো, আস্ক, এক হচ্ছে হোয়াট, যদি সেটা একটা থিং হয়। যদি কোনো জিনিস হয় তাহলে জিজ্ঞাসা করব হোয়াট। আর হুম জিজ্ঞাসা করব যদি সেটা পার্সন বা লিভিং বিং হয়, যদি লিভিং হয়, লিভিং। ঠিক আছে, এই আমাদের মেন থিওরি। ইফ দ্যাট ইজ এ পার্সন or living being, then we'll ask whom. আমরা একটা এক্সাম্পল দিয়ে বলছি। I bought a watch. Okay? I bought a watch. প্রথমেই আমরা সেই থিওরি যে আমরা খুঁজে বের করব where is the action verb or the main verb. The action verb or the main verb is bought. buy এর past tense হলো bought. এইসব টেন্স আমি পরে শেখাবো। এখন যদি হচ্ছে আই বাই, আগে হয়েছিল আই বট। তো আই বট, আমি কিনেছিলাম। বাই মানে কেনা, আমি কিনেছিলাম। এবারে একে আমরা প্রশ্ন করব কি না, হোয়াট। হোয়াট, তুমি কি কিনেছিলে? তখন বলবে ওয়াচ। এই যে কি জিজ্ঞাসা করা, যে উত্তর যেটা পাওয়া গেল, দ্যাট ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট। এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। এবং একটি সেন্টেন্সে এই ডাইরেক্ট অবজেক্টকে আমাদের বলে অ্যাকুজেটিভ অবলিক অবজেক্টিভ কেস। ক্লিয়ার? সাবজেক্টিভ কেস আমরা আগে দেখেছি, এবার আমরা অবজেক্টিভ কেস দেখলাম। একটি এক্সাম্পল দিয়ে আমি এটা বোঝালাম যে কি হলো না, আই বট এ ওয়াচ। এই কেনার কাজটা, এই যে কেনার কাজটা হয়েছে, what was bought না watch was bought। তো এতে করে বোঝা গেল যে was is the direct object. Raju threw the apple outside the room. Raju threw, T-H-R-E-W, threw the apple outside the room. রুমের বাইরে ছুঁড়ে ফেলে দিল অ্যাপেলটাকে। রাজু থ্রিউ দ্য অ্যাপল আউটসাইড দ্য রুম। এবার থ্রিউ, এই যে ছুঁড়ে ফেলাটা, এটাই হলো মেন ভার্ব। একে আমি জিজ্ঞেস করলাম যে কি ছুঁড়ে ফেলেছিল, হোয়াট।
তখন সে বলল না অ্যাপেল ছুঁড়ে ফেলেছিল, তাই তো, অ্যাপেল। তো অ্যাপেলটা হয়ে গেল আমার ডাইরেক্ট অবজেক্ট, আমি ডিও করে লিখে দিচ্ছি, তাহলে অ্যাপেল হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। সুতরাং অ্যাপেলটা আমার হয়ে গেল এখানে অ্যাকুজেটিভ অবলিক অবজেক্টিভ কেস। দ্য অ্যাকশন অফ থ্রোয়িং ইজ পারফর্মড আপন দি অ্যাপেল। কার উপরে অ্যাকশনটা করা হচ্ছে? যার উপরে অ্যাকশনটা করা হচ্ছে সে হলো ডাইরেক্ট অবজেক্ট। ওকে, দ্য অ্যাকশন অন whom or what? The action of verb on whom or what, এটাই হচ্ছে মেন কথা। এই যে ভার্ব মানে এই থ্রিউ, এই থ্রিউ বা ছুঁড়ে ফেলা, এর অ্যাকশনটা কার উপরে হচ্ছে? দি অ্যাকশন অফ দিস ভার্ব ইজ অন হোয়াট অর হুম, এটা হচ্ছে আপেলের উপরে, যার ফলে আপেল হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। তো আমরা সিম্পল ফর্মুলা বের করে ফেলেছি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখবে যে এই যে ফর্মুলা এটাই কাজে লাগছে। ওকে, দি গার্ল থ্যাঙ্কড হার মাদার। দি গার্ল থ্যাঙ্কড হার মাদার। মেয়েটি ধন্যবাদ জানালো তার মাকে। ভালো, ধন্যবাদ জানালো। তাহলে এই যে থ্যাঙ্ক, যেটা ধন্যবাদ জানানো, এটাই হলো মেন ভার্ব। একে আমি জিজ্ঞাসা করব যে কাকে, হোয়াট অর হুম, এদিকে মাদার আছে অর্থাৎ লিভিং, তাই না, পার্সন, লিভিং এবং পার্সন, তাহলে এখানে হবে হোম। কাকে থ্যাঙ্ক জানালো? না মাদারকে থ্যাঙ্ক জানালো। তো মাদার হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, তার মানে অ্যাকুজেটিভ অবলিক অবজেক্টিভ কেস। The action of the verb, that is thanking এর action, the action of thanking is on the mother. The action of thanking is on the mother. That is why mother is the direct object. আমরা আগে সাবজেক্ট বের করেছি এবং জেনেছি that is the function of the noun in a sentence. এখন দেখছি the function of the noun। দেখো গার্লটা একটা নাউন, গার্লও কমন নাউন আর মাদারও কমন নাউন। এই যে দুখানা নাউন আছে, কে কিভাবে কাজ করছে? দ্য গার্ল, তুমি যদি থ্যাঙ্ককে জিজ্ঞাসা করো হু থ্যাঙ্ক, দ্য গার্ল থ্যাঙ্ক, তার মানে গার্ল ইজ অলওয়েজ সাবজেক্ট, গার্ল ইজ ওয়ার্কিং এজ এ সাবজেক্ট, মাদার ইজ ওয়ার্কিং এজ এ ডাইরেক্ট অবজেক্ট। তাহলে সেন্টেন্সে প্রতিটি নাউনেরই এক একটা বিভিন্ন ফাংশন রয়েছে। ঠিক আছে, এবারে ধরো আমরা আর একটা সেন্টেন্স নিচ্ছি, দি বয় এট এ কেক। আচ্ছা, এখানে লিখে ফেলি, দি বয় এট, খেয়েছিল, এ কেক। দি বয় ছেলেটা, এট খেয়েছিল, ইট মানে খাওয়া, আগে যদি খাওয়ার ব্যাপারটা হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় এট, তাহলে সেটাকে বলা হয় এট। তাহলে খেয়েছিল, দ্য বয় এট। কি খেয়েছিল? হোয়াট। ইফ আই আস্ক হোয়াট, কি খেয়েছিল? না কেক, কেক খেয়েছিল। তাহলে কেক হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ কেক ইজ অ্যাকুজেটিভ অবলিক অবজেক্টিভ কেস। আমি পরপর তোমাদের এরকম উদাহরণ দিতে থাকবো 10টা করে, যাতে করে তোমাদের কেস সম্বন্ধে আর কোনো ডাউট না থাকে এবং নাউনের ফাংশন সম্বন্ধে, নট অনলি কেস, নাউনের সমস্ত ফাংশনগুলো তোমাদের একেবারে জলের মতো হয়ে যাওয়া উচিত। ওকে, দেন উইথ দ্যাট উইল বি ফিনিশিং দি নাউন অ্যান্ড উইল স্টার্ট প্রোনাউন, বাট ইট উইল টেক ফিউ ডেজ টু কমপ্লিট দি ফাংশন অফ দি নাউন্স। ওকে, next sentence, teacher gave Mala a gift. Okay, teacher gave Mala, Mala একটা মেয়ের নাম, a gift. Teacher gave Mala a gift. Teacher মালাকে একটা গিফট দিয়েছিল। নাও গেভ হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব। কি দিয়েছিল? হোয়াট। তো বললো গিফট দিয়েছিল, তার মানে আমার এখানে যে গিফট হয়ে গেল এটাই হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, রাইট। ডাইরেক্ট অবজেক্ট হওয়া মানেই আমরা তাকে বলি অ্যাকুজেটিভ বা অবজেক্টিভ কেস।
The guitarist played the guitar. Guitarist. The guitarist played the guitar. The guitarist played the guitar. এবারে the playedটা হচ্ছে মেন ভার্ব, একে আমি জিজ্ঞেস করলাম what did he play, কি প্লে করেছিল, বললো গিটার প্লে করেছিল, তা গিটার হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। Therefore that is the accusative or objective case. The father scolded Mohit. মোহিতকে বকেছিল ওর বাবা। ফাদার স্কোল্ডেড মানে বকা, স্কোল্ড মানে বকা, স্কোল্ডেড মানে বকেছিল, স্কোল্ডেড মোহিত। এবার মোহিতকে বাবা বকেছিল। কাকে বকেছিল? তো আমি এখানে কি করব, হোয়াট আর হুম, এখানে হুম যাবে, কাকে মানে ছেলে রয়েছে মোহিত, তো মোহিত হয়ে গেল এখানে ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ দেখো কোনো নাউন, সেটা প্রপার নাউন হোক, কমন নাউন হোক, ইরেসপেক্টিভ অফ দ্যাট, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। আমরা সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট নাউনের এগুলো ফাংশন দেখছি। প্রোনাউনের ক্ষেত্রেও একই ফাংশন, অনলি প্রোনাউন কি হবে সেটা না বলে তো আমি তোমাদের বলতে পারছি না। আমি প্রোনাউন যখন পড়াবো তখন দেখবে যে আমাকে কেস আলাদা করে পড়াতে হবে না, তোমরা এটা দিয়েই চালিয়ে নিতে পারবে। পুলিশ কট দ্য থিপ। পুলিশ caught, CAUGST, the thief. এবার পুলিশ চোরকে ধরলো, পুলিশ caught the thief। এখানে কটটা হচ্ছে আমার মেন ভার্ব। কাকে ধরেছিল? হুম। আমি জিজ্ঞাসা করলাম হুম, কাকে ধরেছে? বলল থিপকে ধরেছে। এই থিপ তখন হয়ে গেল আমার ডাইরেক্ট অবজেক্ট। আর থিপ যদি ডাইরেক্ট অবজেক্ট হয় তো আমি সেটাকে বলবো অ্যাকুজেটিভ কেস অবলিক অবজেক্টিভ কেস, রাইট? আমার মনে হয় উইথ দিস এক্সাম্পলস I have been able to explain to you what is required about the subjective and objective case. আজকে আমরা এই সাবজেক্টিভ এবং ডাইরেক্ট অবজেক্টের এই ক্লাস থেকেই আজকের ক্লাস শেষ করব। তোমাদের যদি এই ক্লাস ভালো লেগে থাকে এবং তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রচুর শেয়ার করবে, লাইক করবে এবং প্রচুর অন্য ছেলেদের শেয়ার করবে, যাতে করে সবাই এই ক্লাসের বেনিফিটটা নিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন।